বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। দ্বাদশ শ্রেণীর পাঠ্যে মহুয়ার দেশ কবিতাটি অত্যন্ত বার্তা বহনকারী একটি কবিতা। আজকে এই কবিতাটি নিয়ে আলোচনা করি এবং তার সঙ্গে সঙ্গে এই কবিতাটি থেকে যে প্রশ্ন হতে পারে, যে প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব বহন করে, সেগুলো সম্পর্কেও আলোকপাত করে দিই। কবিতাটিতে প্রবেশ করবার প্রথম পর্যায়ে আমাদের কবি সম্পর্কে কয়েকটি কথা জেনে নিতে হবে। কবি সমর সেন। কবি প্রথম জীবনে কবিত্ব ভাবনা নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তা কিন্তু নয়। সাংবাদিকতা ছিল তার প্রিয় পেশা। এই পেশায় নিযুক্ত হওয়ার কারণেই তাকে শহর থেকে শহরতলি, গ্রামগঞ্জ সর্বত্রই ছুটতে হয়েছে। স্বাভাবিকভাবেই সমাজ সম্পর্কে ভাবনা তার মধ্যে দীপ্ত হয়ে উঠেছিল সেখান থেকেই। সে কারণেই তিনি দেখেছেন শূন্যতা, তিনি দেখেছেন মধ্যবিত্তের সংকট, তিনি দেখেছেন ভণ্ডামি, আর সে সকল কিছুই তার সাহিত্যের মধ্যে এক ভিন্ন রূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে। তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটি কবিতা 1937 সালে প্রকাশিত। গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ, সমর সেনের কবিতা ইত্যাদি ইত্যাদি অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে। নতুন কাব্যরীতি, রোমান্টিকতা বর্জিত তার কাব্য, কবিতায় তীক্ষ্ণ ভাষা প্রয়োগ, তা কিন্তু আমরা সর্বত্রই দেখেছি। জীবনের বেদনা এবং নৈরাশ্য তার সাহিত্যের মধ্যে বারে বারে প্রকাশ পেয়েছে। যে কথা আমি কিছুক্ষণ আগে বললাম, মধ্যবিত্তের সংকট, ভণ্ডামি তিনি দেখেছেন, তিনি দেখেছেন শূন্যতা, তিনি দেখেছেন হাহাকার। ব্যক্তিমনের সংঘাত, এই ব্যক্তিমনের সংঘাত তার কবিতার বিশেষ বিষয় কখনো কখনো হয়ে উঠেছে। জীবনের বেদনা, নৈরাশ্য তাই তার সাহিত্যে প্রকাশ পেয়েছে এভাবে। তার উপলব্ধিতে তিনি বলেছেন, আমরা ক্রমশ ডুবি সখাত সলিলে, আবার অনিদ্রা থেকে দুঃস্বপ্নে আমাদের যাত্রায় কাক ডাকে। সুতরাং শূন্যতা, এই শূন্যতার প্রকাশ আমরা কিন্তু তার কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী কবি, সর্বত্রই সব সময়ই সমাজ বদলের কথা ভেবেছেন, না হয়ে ওঠেনি। সে কারণেই তিনি এমন ধরনের কিছু কিছু কবিতা, কিছু কিছু কথা তার সাহিত্যে বলেছেন। মহুয়ার দেশ নামে এই কবিতাটি, যে কবিতাটির প্রথম পর্যায়টি আমরা দেখে নিই। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত, যে জলস্রোতে অলস সূর্য দেয় একে। তাহলে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত, সেই জলস্রোতে অলস সূর্য দেয় একে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কি কথাগুলো, কি আছে এর মধ্যে! সাম্যবাদী আদর্শে বিশ্বাসী কবি, নাগরিক কবি সমর সেন রোম্যান্টিকতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও তিনি জানেন স্বপ্ন ছাড়া বাঙালির অস্তিত্ব না নেই, স্বপ্ন ছাড়া বেঁচে থাকা যায় না। তাই বাস্তব আর স্বপ্নের মাখামাখি আমরা কিন্তু এই কবিতাটির মধ্যে দেখতে পাই। তিনি দীর্ঘদিন দিল্লিতে কাটিয়েছেন, সুতরাং শহরের যে যন্ত্রণা, শহুরে ভাবনার যে যন্ত্রণা, যান্ত্রিক সভ্যতার যে যন্ত্রণা, তা তাকে কুরে কুরে খেয়েছে। আর সে কারণেই স্বপ্নভঙ্গ, অর্থাৎ শহুরে জীবনে থেকে শহরের প্রতি ভালোবাসার স্বপ্নভঙ্গ, তা আমরা মহুয়ার দেশ কবিতায় দেখতে পেয়েছি। আবার একই রকম ভাবে প্রকৃতির বুকে ফিরে এসে প্রকৃতিকে আপন করে টেনে নেওয়ার প্রচেষ্টা এবং তারপরেও স্বপ্নভঙ্গ, তাও দেখেছি। কবি কি বলছেন প্রথমে কবিতার? মাঝে মাঝে সন্ধ্যা জলস্রোতে অলস সূর্য দেয় একে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অস্তগামী সূর্যের কথা বলতে চাইছেন। এই অস্তগামী সূর্য আসলে সৌন্দর্যের টানে কবি দেশে ফিরে এসেছেন, মেঘমধির মহুয়ার দেশে যেতে চাইছেন। সাঁওতাল পরগনায়
কবির মনকে টেনেছে, তাই সেখানে যেতে চাইছেন। আর সেই সাঁওতাল পরগনায় পৌঁছে গিয়ে প্রকৃতির সৌন্দর্যময়তা তা কিন্তু কবির সাহিত্যের মধ্যে প্রথমেই অঙ্কিত হয়েছে, কবিতাটির প্রথম পর্যায়ে অঙ্কিত হয়েছে। নাগরিকতার রূঢ় বাস্তবতার শাসন ছেড়ে তিনি সংকীর্ণতার কারাগার ভেঙে সৌন্দর্যের টানে পৌঁছে গেছেন মেঘমধির মহুয়ার দেশে। আর সেই শান্ত সৌন্দর্যের বর্ণনা কবিতার প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। নদীর বুকে গলিত সোনার মতো সূর্যাস্তের রূপ, কিংবা আমরা যদি মনে করি অস্তগামী সূর্যের পরন্ত আলোয় পৃথিবীর বুক লালাভ বর্ণ ধারণ করেছে, আর সেই আবির রঙার রং জলের গভীরে পৌঁছে গেছে। সন্ধ্যার চিত্রকল্প এনে প্রকৃতির শোভা এক রোম্যান্টিক রূপ ধারণ করেছে কবিতার এই প্রথম পর্যায়ে। তবে সেই সৌন্দর্য বেশিক্ষণ কিন্তু স্থায়ী হয়নি কবিতায়। আমরা কবিতার এই অংশটির মধ্যে যদি দেখতে পাই, আমি তোমাদের হাইলাইট করে একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ, অস্তগামী সূর্যের পরন্ত আলো, তাতে সমস্ত দিক মুখরিত হয়েছে। আর সেই আলোর কথা বলছেন। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, আর তাতে কি হয়? আগুন লাগে অন্ধকারে ধূসর ফেনায়। ধূসর শব্দের অর্থ ছাই রং। সেই ছাই রঙের ফেনার মধ্যে আগুন লেগেছে মনে হয়। সেই উজ্জ্বল স্তব্ধতায় অর্থাৎ নিশ্চলতার মধ্যে কি হয়? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানটি। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। আমি পরে এই দুটো লাইন সম্পর্কে বলছি, আগে এই অংশটা একটুখানি বলে দিয়ে দিই। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। নাগরিক জীবনের ক্লান্তি নিরসনের স্বার্থে তিনি পৌঁছে গেছেন মেঘমদির মহুয়ার দেশে। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মোহময় করে তুলেছে। মোহময় কবি তারপর মনে করছেন তার শহুরে যন্ত্রণার কথা। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস যেমন ভাবে ঘুরে ফিরে ঘরে আসে, আসলে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে বোঝাতে চাইছেন শহুরে জীবনের দুঃস্বপ্নের ভাবনা। যে দুঃস্বপ্ন, যেখানে শহুরে জীবনে সন্ধ্যা নামার পরে ধুলো আর তার সঙ্গে দূষণ সব মিলে মিশে জীবনকে দূষিত করে তোলে, মনকে দূষিত করে তোলে। এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, মনের মধ্যে প্রবেশ করে শীতের দুঃস্বপ্নের মতো। শীতের দুঃস্বপ্ন কোথায়? মেঘমদির মহুয়ার দেশে তিনি পৌঁছে গেছেন। এই মেঘমদির মহুয়ার দেশে দারিদ্রতাপূর্ণ মানুষগুলির জীবনে যেমন ভাবে শীত দুঃস্বপ্ন বহন করে নিয়ে আসে, আবার বলি, মেঘমদির মহুয়ার দেশে দারিদ্রতাপূর্ণ মানুষগুলির জীবনে শীত যেমন দুঃস্বপ্ন বহন করে আনে, ঠিক তেমনি নাগরিক জীবনের কোলাহলপূর্ণ এবং তার সঙ্গে কংক্রিটের জঙ্গলের মধ্যে অবস্থান করা শহুরে জীবনে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস তা কিন্তু বারে বারে ঘুরে ফিরে আসে। যেমন ভাবে মেঘমদির মহুয়ার দেশে ওই মানুষগুলোর জীবনে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস আসে, তাদের কাছে তা শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। তাহলে মেঘমদির মহুয়ার দেশের অবস্থান কোথায়? অনেক দূরে। সে অনেক দূরটি কোথায়? আমরা জানি সাঁওতাল পরগনার কথা বলতে চাইছেন। এবার এখানে কেমন? এই স্থানে কবি কিন্তু তার প্রিয় সাঁওতাল পরগনার নির্মল প্রকৃতির পূর্ণ শোভা অঙ্কিত করেছেন। কবি প্রথম অংশে, কবিতার এই প্রথম অংশটায় আমরা দেখতে পেলাম প্রকৃতির সৌন্দর্য তা তুলে ধরলেন এই প্রথম চারটি লাইনে। তারপরে উজ্জ্বল স্তব্ধতার মধ্যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস অর্থাৎ নিশ্চলতার মধ্যে সেই পরিস্থিতিতে কবি দাঁড়িয়ে যখন তার শহুরে জীবনের কথা মনে করেন, তখন মনে আসে তার যে শহুরে জীবনে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বারে বারে ঘুরে ফিরে আসে। অস্বাস্থ্যকর নাগরিক সভ্যতার কথা তার মনে পড়ে। আর সেই অস্বাস্থ্যকর নাগরিক সভ্যতাকে কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন। এই শীতের দুঃস্বপ্ন কি? ওই গ্রাম্য জীবনের সর্বহারা মানুষদের, দরিদ্রতাপূর্ণ মানুষদের জীবনে শীত নেমে আসার মতন।
কবি আসলে সাম্যবাদী আদর্শে বিশ্বাসী। এই দুটো পংক্তির মধ্যে কবি সে ছোঁয়া রেখে গেলেন। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সাঁওতাল পরগনার কথা বলছেন। সেখানে কেমন সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, অর্থাৎ প্রকৃতির মাঝে কবি নিজেকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা করেন। কিন্তু আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, এই স্থানটি খুব ভালো করে বুঝে নাও। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে কবি বোঝাতে চাইছেন যে সেই মেঘমদির মহুয়ার দেশে পৌঁছে যাওয়ার পরেও কবিকে আলোড়িত করে, নিঃসঙ্গ কবিকে আলোড়িত করে। যখন নির্জন রাতে কবি একাকী বসে থাকেন, প্রকৃতিকে অনুভব করবার চেষ্টা করেন, নিস্তব্ধতাকে অনুভব করবার চেষ্টা করেন, তখনও কিন্তু শহুরে জীবনের দীর্ঘশ্বাস তাকে আলোড়িত করে। অর্থাৎ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, অর্থাৎ জনসমুদ্রের দীর্ঘশ্বাস। শহর শব্দের অর্থই কিন্তু জনসমুদ্র, সেখানে সমস্ত মানুষ গিয়ে একত্রিত হয়। এই জনসমুদ্রের দীর্ঘশ্বাস কবিকে আলোড়িত করতে থাকে। কেন? ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে, ফিরে যাবার তাড়না, আর সেই জনসমুদ্রের মধ্যে আবার গিয়ে অবগাহন করবার যন্ত্রণার কথা মনে করে কবি কিন্তু ব্যথিত হন। তাই কবি তখন ভাবেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। তাই কবি ক্লান্তি নিরসনের প্রচেষ্টা করেন তখন। কি থেকে? মহুয়ার গন্ধ, মহুয়ার ফুলের গন্ধ, এই দুটি থেকেই কিন্তু কবি ক্লান্তি নিরসনের প্রচেষ্টা করেন। নিশ্চয় বোঝা গেল। তাহলে আমরা এই কবিতার এই অংশটিকে, এই এক পর্যায়ের অংশটিকে তিনটে স্তবকে বিন্যস্ত করতে পারি, ভাগে দেখতে পারি। এক, প্রথমে মেঘমদির মহুয়ার দেশে পৌঁছে গেলেন, সেখানে সন্ধ্যার জলস্রোতের কথা বলছেন, অস্তগামী সূর্যের রঙের কথা বলছেন। কিন্তু সেই অস্তগামী সূর্যের রঙের মধ্যে, উজ্জ্বল স্তব্ধতার মধ্যে কবি কিন্তু ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস দেখতে পেয়েছেন, শীতের দুঃস্বপ্ন দেখতে পেয়েছেন। কবি তারপর বলছেন, আমি চলে গেছি মেঘমদির মহুয়ার দেশে, এই অংশটা। আর সেই মেঘমদির মহুয়ার দেশে এক অপূর্ব প্রাকৃতিক শোভা কবিকে কিন্তু মানসিকভাবে তৃপ্তি প্রদান করেছে। কিন্তু তৃপ্তি প্রদান করলেও যখন রাত এলো, যখন রাতের নিস্তব্ধতা কবিকে আরো একবার আলোড়িত করতে চাইল, তখন কিন্তু কবি অনুভব করলেন না, এই উজ্জ্বল স্তব্ধতার মধ্যেও, নিঃসঙ্গতার মধ্যেও যেন দূর সমুদ্রের, জনসমুদ্রের দীর্ঘশ্বাস আমাকে ফিরে যাবার তাড়নায় ব্যথিত করত। দ্বিতীয় স্তবকে কবি বলছেন, এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। আসলে প্রকৃতি ধ্বংসের লীলায় মেতেছে মানুষ। নাগরিক সভ্যতার নখ দন্ত এতটাই সুবিস্তৃত, প্রকৃতিকে ধ্বংসের লীলায় তারা প্রতিক্ষণেই নিজেকে আরো ব্যপ্ত থেকে ব্যপ্ততর করে চলেছে। আর সে কারণেই কবি শুনতে পেয়েছেন অসহ্য নিবিড় অন্ধকারে এক কয়লা খনির গভীর বিশাল শব্দ। আসলে আর কিছু নয়, অবৈধ খননে লিপ্ত কিছু মানুষ, অবৈধ খননে লিপ্ত কিছু মানুষ প্রকৃতি ধ্বংসের লীলায় মেতেছে। আসলে প্রকৃতি ধ্বংস নয়, নিজেদের কবর খনন। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবি কি দেখতে পান? সকালে উঠে দেখতে পান সেই মানুষগুলো ফিরে আসছে, বিষিয়ে যাওয়া তাদের দেহ, অবশ্যম্ভাবী ধ্বংসের চিহ্ন তাদের দেহে। সেই মানুষগুলো ফিরে আসছে কয়লাগুলো বহন করে নিয়ে। কালিমা লিপ্ত তাদের দেহ, ঘুমহীন তাদের চোখ। কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? আসলে তাদের এই ক্লান্ত দুঃস্বপ্ন হলো দুরকম। এক হলো নৈতিকতা, অর্থাৎ সমাজ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে, সমাজ ব্যবস্থাকে ডুবিয়ে দেওয়ার প্রচেষ্টায় অনৈতিক কর্মে লিপ্ত। আর দুই, অবশ্যম্ভাবী প্রকৃতি ধ্বংস, যা পৃথিবীর ধ্বংস টেনে আনবে। তাই ঘুমহীন তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। অবসন্ন মানুষের শরীরে এই ধুলোর কলঙ্ক দেখে কবি এই বিষয়টিকে তুলে ধরলেন। আসলে এই দ্বিতীয় পর্বে আমরা যদি দেখি যে ছায়া নিবিড় গ্রাম বাস্তবের পঙ্কিলতায় প্রকাশিত হয়েছে, রোমান্টিকতার সঙ্গে বাস্তবতার একটা অদ্ভুত সংঘাত কবি এখানে প্রকাশ করেছেন। জগৎ ও জীবন সম্পর্কে সচেতন কবি। আর তাই মহুয়ার দেশে অসহ্য এক শব্দ তাকে কিন্তু কোথায় যেন যন্ত্রণা দিয়েছে। সবুজের মোহ মদিরতার কালো ছোপ সেখানে। মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দে কবি ক্লান্ত। আসলে ক্লান্তি নিরসনের জন্য সেখানে পৌঁছে যাওয়া, ক্লান্তি নিরসনের জন্য মহুয়ার সুগন্ধ গায়ে মাখতে চেয়েছেন, মনে মাখতে চেয়েছেন, কিন্তু হয়নি। কয়লা খনির শ্রমিকদের ঘুমহীন চোখের ক্লান্ত দুঃস্বপ্নই কবির স্বপ্নকে ভেঙে দিয়েছে।
স্বপ্নভঙ্গের এই যন্ত্রণা, এই বেদনা, তা কিন্তু কবিতাটিতে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে, তা বলা যেতে পারে। সামগ্রিকভাবে আমরা যদি কবিতাটিকে একটি কথায়, একটি পংক্তিতে বলতে চাই, তাহলে এক কথা বলতে পারি যে বাস্তবতার সঙ্গে রোম্যান্টিকতার এক অদ্ভুত সংঘাত, তা কিন্তু কবিতায় প্রকাশ পেয়েছে। এবার আমরা কয়েকটা প্রশ্ন একটু দেখে নিই, যে প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব বহন করে। ধোঁয়ার বঙ্গিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, আলোচনা করে দিয়েছি। আশা করি অসুবিধা হবে না। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ। কবি কেন এমন প্রত্যাশা করেছেন এবং ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের চোখ ঘুমহীন, কেন? ক্লান্ত দুঃস্বপ্ন বলতেই বা কবি কি বুঝিয়েছেন? তিনটে প্রশ্ন যথেষ্ট গুরুত্ব বহন করে। এছাড়াও এমসিকিউ এসএকিউ হিসেবে যে কোনো লাইন থেকেই প্রশ্ন হতে পারে, যেমন কবির ক্লান্তির উপরে ঝরে পড়ুক, অপশন থাকবে মহুয়ার ফুল, মহুয়ার গন্ধ, মহুয়ার রস, মহুয়ার দীর্ঘশ্বাস ইত্যাদি ইত্যাদি। তোমরা যেটা উত্তর সেটা বেছে নেবে, এরম ধরনের হতে পারে। আবার এমন হতে পারে যে গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ, উপমাটির তাৎপর্য লেখো সংক্ষেপে। তাহলে তোমাকে তখন এরকম ভাবে লিখতে হবে যে শান্ত সৌন্দর্যের মধ্যে বর্ণনায়, অর্থাৎ শান্ত সৌন্দর্যের বর্ণনায় কবি নদীর বুকে গলিত সোনার মতো সূর্যাস্তের রূপ এবং সন্ধ্যার চিত্রকল্প এনে প্রাকৃতিক শোভায় রোম্যান্টিক বাতাবরণ সৃষ্টি করতে চেয়েছেন। আর সেহেতুই সূর্যাস্তের রূপকে এইভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন, এইভাবে বলতে পারো। যাই হোক, যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে ভুলো না। আর হ্যাঁ, যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, আর হ্যাঁ, পড়াশোনার মধ্যেই থাকো।